আপনারা এই যে আমি নামটা এডিট করে দিচ্ছি, দেখেন। ওকে। এই যে এখন দেখতে পাচ্ছেন আমার নামটা? না ভাই, এখনো তো দেখি নাই। ব্যাড টু এভরিওয়ান কইরা চ্যাটে লিখে দিলে হয়। এই যে দেখেন আমার নাম সহ আমি এখানে ছবি দিয়ে এডিট করে দিয়েছি, এখন দেখতে পাচ্ছেন? না ভাই, এমন কিছু তো আসেনি। কি বলেন? আমি তো এডিট করে দিয়েছি। এই যে এখানে, এই যে যা হোস্টে যেখানে, হোস্টের পাইছি এখানে, ভাই, পাইছি। হ্যাঁ, এই ভাইয়া এই যে ছবি দেখতে পাচ্ছেন এটাই আমি। জি দেখতে ভাই, পাচ্ছেন? দেখেছি ভাইয়া। জি ভাই, দেখেছি। ধন্যবাদ ভাইয়া। ওকে। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়াশোনা শুরু করি। ওকে, আমরা আজকে পিছন দিক থেকে আসবো। মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো সবচেয়ে পিছনে আজকে, যেটা হলো সমন্বয় দাখিলা। আপনারা দেখতে পাচ্ছেন সমন্বয় দাখিলা? জি ভাইয়া। আচ্ছা, এই সমন্বয় দাখিলা সবাই একটু বড় করে হেডিং দেন খাতায়, যে সমন্বয় দাখিলা। লিখেছেন সবাই খাতায় সমন্বয় দাখিলা? জি ভাইয়া। দেখেন, সমন্বয় দাখিলার মূল উদ্দেশ্য হলো একটি হিসাবকালে সঠিক আয় ও ব্যয় নির্ণয় করা। সমন্বয় দাখিলার মূল উদ্দেশ্য হলো একটি হিসাবকালে সঠিক আয় ও ব্যয় নির্ণয় করা। লিখেছেন? সমন্বয় দাখিলার মূল উদ্দেশ্য হলো একটি হিসাবকাল শেষে সঠিক আয় ও ব্যয় কি করা, বলেন তো? নির্ণয় করা। তাহলে সমন্বয় দাখিলার মূল উদ্দেশ্য হলো একটি হিসাবকাল শেষে সঠিক আয় ও ব্যয় কি করব? নির্ণয় করব। তাহলে যদি কখনো প্রশ্ন আসে সমন্বয় দাখিলার মূল উদ্দেশ্য কি, কি লিখবেন বলেন তো? একটি হিসাবকাল শেষে সঠিক আয় ও ব্যয় নির্ণয় করা। শেষে সঠিক আয় ও ব্যয় নির্ণয় করা। আচ্ছা, এখানে কি মানুষ দুইজন, শুধু নিলয় আর জ্যোতি, আর কেউ নাই? আসি ভাইয়া। তাহলে বাকিদের, তাহলে কি আপনাদের কথায় কি কেউ কেউ বাধা দিয়ে রাখছে? মুখটা কি চেপে ধরে রাখছে কেউ? না ভাইয়া। তাহলে কথা বলেন না কেন? মাত্র দুইজন কথা বলতেছে, রেসপন্স করতে হবে তো। তাহলে একটি হিসাবকাল শেষে সঠিক আয় ও ব্যয় নির্ণয় কর। আচ্ছা, কেন জানেন? সমন্বয় দাখিলা হলো সেইগুলা
যেগুলো একটা হিসাব বছরে হিসাবভুক্ত করতে বাদ পড়ে যায়। আমরা সমন্বয় দাখিলা কেন দেই? যে জাবেদাগুলা হিসাবভুক্ত করতে বাদ পড়ে গেছে, সেই বাদ পড়া জাবেদাগুলা যখন আমরা আর্থিক বিবরণীতে হিসাবভুক্ত করি, তখন তার জন্য যে জাবেদা দাখিলা দেই তাকেই আমরা বলি সমন্বয় দাখিলা। বোঝাতে পারছি কথা? হ্যাঁ ভাইয়া। তাহলে সমন্বয় দাখিলা সবসময় দুইটা পাশে হিসাবভুক্ত হয়। একটু মনে করে দেখেন, যখন আমরা সমন্বয় দাখিলা দিতাম মনে আছে সমন্বয় সবসময় দুইবার হয় বলতো না স্যাররা? সমন্বয় সবসময় কয়বার হয়? দুইবার। হয়। হ্যাঁ, তাহলে একবার হয় আয় বিবরণীতে, আর একবার কোথায় বলেন তো? আর্থিক অবস্থা বিবরণীতে। এই তো গুড। তাহলে সমন্বয় দাখিলা সবসময় কয়টা জায়গায় প্রভাবিত করে? দুইটা জায়গায়। একটা হলো আয় বিবরণীতে, আরেকটা কোথায়? আর্থিক অবস্থা বিবরণী। তাহলে লিখেন খাতায় প্রতিটি সমন্বয় জাবেদা প্রভাবিত করে আয় বিবরণীতে এবং আর্থিক অবস্থা বিবরণীতে, যেটাকে আপনারা বলেন উদ্বৃত্ত পত্র। প্রতিটি সমন্বয় দাখিলা প্রভাবিত করে এক পক্ষ আয় বিবরণীতে এবং অন্য পক্ষ কোথায়? বৃত্তপত্রে। লিখেছেন সবাই খাতায় যে সমন্বয় দাখিলা? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। আমি আবার বলতেছি, আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনারা যদি আজকে আমার কথা মনোযোগ দিয়ে না শুনেন, আপনারা কিন্তু সমন্বয় জাবেদা কিছুই বুঝবেন না। তো সমন্বয় জাবেদা যদি আপনাকে পারতে হয়, অবশ্যই আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা এতটাই মজার, যদি একটু বুঝতে পারেন দেখবেন এমসিকিউ গুলো করতে আপনার সবচেয়ে বেশি মজা লাগবে। যত এমসিকিউ করবেন তার মধ্যে সমন্বয় জাবেদা করতে সবচেয়ে ভালো লাগবে। আর যদি না বুঝেন তাহলে কিন্তু কিছুই পারবেন না। এটা কিছু পারবেন না মানে কিছু বুঝবেনই না, ধরতেই পারবেন না। সো আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনেন। আর আজকের কথাগুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর আজকের লেকচারে আমি বলি, এই সমন্বয় দাখিলা থেকে যদি কোনো চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চেন না হয়, সমন্বয় জাবেদা থেকে কোশ্চেন হবে। তো বুঝছেন তো সমন্বয় জাবেদা কতটা ইম্পর্টেন্ট? শুধু গত বছর রিটেনে 4 মার্কে আসছিল যে সমন্বয় জাবেদা কেন দেওয়া হয়। 4 মার্ক রিটেনে শুধু একটাই আসছে যে সমন্বয় জাবেদা কেন দেওয়া হয়। তাহলে বুঝছেন কতটা ইম্পর্টেন্ট? জি তাহলে ভাইয়া। বলেন তো সমন্বয় জাবেদা কেন দেওয়া হয়? একটি হিসাবকাল শেষে সঠিক আয় ও ব্যয় নির্ণয় করা যায়। জাস্ট এতটুকু কথা লিখলেই 4 মার্ক পেয়ে যাবেন। বুঝেছেন? এটা না তাইলে জ্ঞানমূলক হয়ে গেল। হ্যাঁ, এইটাই রিটেন আসছে এবং 4 মার্ক। বুঝেছেন? জি ভাইয়া। এক লাইনে 4 মার্ক। আচ্ছা, দেখেন এখন আমরা আসলে সমন্বয় জাবেদা দেব। সবাই একটু লেখেন যে সমন্বয় জাবেদা প্রধানত 4 ধরনের। লেখেন সমন্বয় জাবেদা প্রধানত 4 ধরনের। সমন্বয় জাবেদা প্রধানত কয় ধরনের? 4 ধরনের। আচ্ছা আচ্ছা, লিখেন 1 নাম্বার বকেয়া ব্যয়। 1 নাম্বার দিয়ে লেখেন বকেয়া ব্যয়। 2 নাম্বার দিয়ে লেখেন অগ্রিম আয়। প্রথমটা কি লিখেছেন? বকেয়া ব্যয়। ওকে ভাই। ব্যয়। তারপরটা কি লিখেছেন? অগ্রিম আয়। অগ্রিম আয়। অগ্রিম আয়। তারপরটা লেখেন অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয়। ব্যয়। 4 নাম্বার দিয়ে লেখেন বকেয়া আয়। তাহলে কয়টা লিখলাম আমরা? একটা। 4টা। তাহলে বকেয়ার ক্ষেত্রে 2টা, অগ্রিমের ক্ষেত্রে 2টা, তাই না? একটা জি হলো ভাইয়া। অগ্রিম আয় অগ্রিম ব্যয়, আর একটা হলো বকেয়া আয় বকেয়া ব্যয়, বকেয়া। তাই না? 4টা না? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। এবার আমরা শিখবো যে আসলে জাবেদা কিভাবে দিব। আপনারা কি ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছেন? হ্যাঁ।
জি ভাইয়া। জি ভাইয়া। আমরা একটা একটা করে শিখবো, ওকে? সবাই একটু খেয়াল করবেন। প্রথমে শিখবো আমরা ব্যয়ের সমন্বয় যাবে না কার সমন্বয় ব্যয়। আচ্ছা, আমি অগ্রিম ব্যয় বলি আর বকেয়া ব্যয় বলি। আমরা ব্যয়ের সমন্বয় জাবেদা যখন দিব, ব্যয়কে অলওয়েজ ডেবিট করব। কাকে ডেবিট করব? ব্যয়কে। সেটা বকেয়া ব্যয় হোক বা অগ্রিম ব্যয় হোক, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। আমি বকেয়া ব্যয় বলি আর অগ্রিম ব্যয় বলি, আমি যেটারই জাবেদা দেই না কেন, ব্যয়ের সমন্বয় জাবেদা দেওয়ার সময় ব্যয়কে অলওয়েজ ডেবিট করব। কাকে ডেবিট করব? ব্যয়। ব্যয়কে। সেটা বকেয়া ব্যয় হলে বকেয়া ব্যয়, বকেয়া ব্যয় হলেও ব্যয়কে ডেবিট, অগ্রিম ব্যয় হলেও ব্যয়কে ডেবিট। তাহলে ব্যয়ের সমন্বয় জাবেদার সময় ব্যয়কে অলওয়েজ কি করব? ডেবিট করব। ডেবিট করব। ডেবিট করব। তাহলে ব্যয়ের সমন্বয় জাবেদায় দেখেন আমরা ব্যয়কে ডেবিট করব। আমি জাবেদা কয়টা লিখি, সবাই একটু দেখেন। দেখেছেন আমি কি লিখেছি? ব্যয় ডেবিট, ডেবিট, বকেয়া ব্যয় ক্রেডিট। বকেয়া আচ্ছা ক্রেডিট। বলেন তো কেন ব্যয় ডেবিট লিখেছি? কারণ আমি বলেছি বকেয়া ব্যয়ের সমন্বয় জাবেদায় বকেয়া ব্যয় হোক বা অগ্রিম ব্যয় হোক, ব্যয় অলওয়েজ কি? ডেবিট। ডেবিট। তাহলে ব্যয় যদি ডেবিট হয় তাহলে আমার ওই কি হবে? হ্রাস। আর বকেয়া ব্যয় যদি ক্রেডিট হয় আমার কি হবে? এল বৃদ্ধি। কারো কি বুঝতে অসুবিধা? না ভাইয়া। দেখেন ব্যয় একটা খরচ না? খরচ খরচ ডেবিট হওয়া মানে কি খরচ বেড়ে যাওয়া না কমে যাওয়া? বেড়ে যাওয়া। খরচ বেড়ে গেলে ওই কি হয়? হ্রাস পায়। হ্রাস পায়। ঠিক আছে, সবাই বুঝেছেন? আর বকেয়া ব্যয় কি? দায় না? জি জি ভাইয়া। ভাইয়া। বকেয়া ব্যয় দায়। দায় ক্রেডিট হয়েছে মানে দায় বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে এল প্লাস। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন যদি আমি লিখি তাহলে এটার জাবেদায় কাকে ডেবিট করব? ব্যয় কি? ব্যয়। আমি বলেছি বকেয়া ব্যয় হোক আর অগ্রিম ব্যয় হোক, ব্যয় অলওয়েজ কি? ডেবিট হবে। ডেবিট তাহলে হবে। অগ্রিম ব্যয়। ক্রেডিট। আচ্ছা বলেন ব্যয় ডেবিট হয়ে ওই কি হয়েছে? হ্রাস। হ্রাস। আর অগ্রিম ব্যয় কি? সম্পদ না? সম্পদ। জি ভাইয়া। অগ্রিম ব্যয় সম্পদ। আচ্ছা, অগ্রিম ব্যয় তো সম্পদ, তাই না? সম্পদ ডেবিট, কিন্তু আমি এখানে অগ্রিম ব্যয়কে কি করেছি? ক্রেডিট না? তাহলে আমার কি কমছে? সম্পদ। সম্পদ। সবাই কি বুঝেছেন এই দুইটা? হ্যাঁ। তাহলে ব্যয়ের সমন্বয় যাবে দেয়, ব্যয় অলওয়েজ কি? ডেবিট। ডেবিট। ব্যয় অলওয়েজ ডেবিট, আর অন্য পক্ষ যেটা থাকবে সেটা ক্রেডিট। যেহেতু বকেয়া ব্যয় তাই বকেয়া ব্যয় ক্রেডিট, আর এখানে যেহেতু অগ্রিম ব্যয় তাই অগ্রিম ব্যয় ক্রেডিট। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার আসেন আরেকটা। আচ্ছা, বকেয়া আয়ের যে আরেকটা নাম অনাদায়ী আয়, জানেন? জি ভাইয়া। সবাই জানেন তো বকেয়া আয় অনাদায়ী আয় একই কথা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখেন ব্যয়ের সমন্বয় জাবেদার সময় আমরা ব্যয়কে ডেবিট করেছি, সেটা বকেয়া ব্যয় হোক বা অগ্রিম ব্যয় হোক। তাহলে এখন যদি আমি আয়ের সমন্বয় জাবেদা দেই, সেটা বকেয়া আয় হোক বা অগ্রিম আয় হোক, আয়কে কি করব? ক্রেডিট। ক্রেডিট। তাহলে ডেবিট করব কাকে? বকেয়া বকেয়া আয়। সরি,
তাহলে কাকে ডেবিট করব? বকেয়ায় 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 কি ডেবিট, আর আয় ক্রেডিট। আচ্ছা বলেন তো, বকেয়া আয় আর দেনাদার এই দুইটা কথার মধ্যে কি কোনো পার্থক্য আছে? না। না। বকেয়া আয় মানে কি, যে আমি টাকাটা পাই নাই ভবিষ্যতে পাবো, তাই না? জি ভাইয়া। জি। আর ও দেনাদার মানে কি, যে আমি যার কাছ থেকে টাকা পাবো এখনো পাই নাই, তাই তো? জি জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে বকেয়া আয় আর বকেয়া আয় আর দেনাদার দুইটা কথার মধ্যে কোনো পার্থক্য আছে? না। না ভাইয়া। না ভাইয়া। তাহলে জিনিসটা সেম না? যার নাম বকেয়া আয় তার নামই কি দেনাদার। দেনাদার। আচ্ছা বলেন, বকেয়া আয় আমরা জানি সম্পদ, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। দেনাদার যেহেতু সম্পদ, তার মানে বকেয়াও সম্পদ। তাহলে যদি সম্পদ হয়ে থাকে, আমরা জানি এটা জের হলো ডেবিট। আমি জাবেদায় ও বকেয়াকে কি করেছি, ডেবিট না? জি জি ভাইয়া। ভাইয়া। জি। তাহলে সম্পদ বাড়ছে না কমছে? বাড়ছে। তার মানে প্লাস। আর আয় ক্রেডিট মানে মালিকানা সত্ত্ব কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। বাড়ছে। বাড়ছে। কারো বুঝতে অসুবিধা হলো? না ভাই। না ভাই। সবাইকে কিন্তু বুঝে বুঝে বলতে হবে, এটা না বুঝলে কিন্তু পারবেন না। তাহলে বকেয়া আয় গেল, এবার আমরা কি করব? ভাইয়া বকেয়া এটা কিভাবে ডেবিট হলো আরেকবার একটু বলেন। আচ্ছা আমি বলেছি আয়ের সমন্বয় জাবেদায় কাকে ক্রেডিট করবেন সবসময়? বকেয়া আয়কে। কি? আমি বলেছি আয়ের সমন্বয় জাবেদায় আয়কে কি করবেন সেটা ও বলেন। সরি, আই কি ক্রেডিট করব? তাহলে ডেবিট কে হবে? বকেয়া আই। তাই তো হয়ে গেল। আপনি একটা মনে আর রাখেন না। আর যখন এখন দেখেন অগ্রিম আয়, এখন অগ্রিম আয়ের সময় কাকে ক্রেডিট করব? আয়কে। আই কি? আয় কি ক্রেডিট, তাই তো? তাহলে ডেবিট কি হবে? অগ্রিম আয়। অগ্রিম আই। আয়। অগ্রিম আয়। দেখছেন, একটা মনে রাখলে আরেকটা এমনিই পারবেন। ভাইয়া হুম। বকেয়ায় যদি হয় কি দেনাদার হয়, তাহলে তো অগ্রিম আয় পাওনাদার না ভাইয়া। অগ্রিম আয় কি পাওনাদার? পাওনাদার না দায়। না না না, পাওনাদার যায় না। হ্যাঁ, দায়। মিলাতে যাবেন না সবকিছু। হ্যাঁ আচ্ছা দেখেন, আচ্ছা আয় তো ক্রেডিট, তার মানে মালিকানা সত্ত্ব কি হয়েছে, প্লাস। আচ্ছা এবার বলেন, অগ্রিম আয়টা দায় না সম্পদ? দায়। দায়। দায় ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। জাবেদায় না, নর্মাল আয়। অগ্রিম আয়টা দায় ডেবিট না? ক্রেডিট। আমি বলেছি অগ্রিম আয়টা ডেবিট জিনিস না ক্রেডিট জিনিস? এমনিতে তো ক্রেডিট। ক্রেডিট। তাই তো ওকে, ক্রেডিট হয় ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এই জাবেদায় কি করেছি, ডেবিট। 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 তাহলে দায়টা কমছে না বাড়ছে? বাড়ছে। বাড়ছে। বাড়ছে কিভাবে? আমি ঠিক আছে। কমছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি। তাহলে আমি এই যে জাবেদাগুলা দিলাম, একটু সবাই খেয়াল করেন। এই প্রত্যেকটা জাবেদায় আমি যখন ব্যয়ের সমন্বয় জাবেদা দিয়েছি, ব্যয়কে কি করেছিলাম দেখেন, ব্যয়ের যখন দুইটা সমন্বয় জাবেদা দিয়েছি, দুইটা ব্যয় ডেবিট করেছি, তাই না? আর অপর পক্ষ কি হয়েছে, ক্রেডিট, ঠিক না? আর দেখেন যখন আমি আয়ের সমন্বয় জাবেদা দিছি, দেখেন দুইটা আয় কি করেছি, ক্রেডিট না? জি। আর যে অপর পক্ষ ছিল সেটা হলো ডেবিট হয়েছে। কারো কি জাবেদা বুঝতে অসুবিধা আছে? হিসাব সমীকরণের প্রভাব বুঝতে? আমার কথায় অ্যান্সার দিন। হিসাব সমীকরণের প্রভাবটা আরেকবার হ্যাঁ, যদি অগ্রিম বোঝাইতেন। আয় হচ্ছে তাই কি করে হ্রাস পেল? এটা তো আমি বোঝাবো, এখনো অতদূর যাই তো নাই। আপনারা শুধু দেখেন আমি জাবেদা যেটা দিছি আর হিসাব সমীকরণের প্রভাব যেটা লিখছি সেটা ঠিক আছে কিনা। জি ভাইয়া। কিভাবে কি হয়েছে এটা তো আমি এখনো বুঝাই নাই, সেটা তো পরে। আমি বলেছি আমি এটা যেটা জাবেদা লিখছি এবং হিসাব সমীকরণের প্রভাব লিখছি, এইটা বুঝছেন কিনা সেটা বলেন। প্রভাবটা আরেকবার যদি করতেন। জি ভাইয়া বুঝছি। দেখেন ব্যয় ডেবিট, আমরা জানি ব্যয় ডেবিট মানে ব্যয় খরচ, খরচ যত বাড়বে আমার মালিকানা সত্ত্ব তত কমবে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা আর বকেয়া ব্যয় তো দায়, আমরা জানি দায় একটা ক্রেডিট জিনিস, জাবেদাও ক্রেডিট করেছি, সো দায় আমার বাড়ছে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা আবার অগ্রিম ব্যয়ের ক্ষেত্রে আমরা তো জানি ব্যয়ের ক্ষেত্রে মানে ব্যয় ডেবিট, তাই তো? তাহলে ব্যয় ডেবিট হয়েছে, মালিকানা সত্ত্ব কমছে। আর আমরা জানি অগ্রিম ব্যয় একটা সম্পদ, তার মানে ডেবিট আইটেম, রাইট? কিন্তু জাবেদায় দেখেন ক্রেডিট করেছি, তাহলে জাবেদায় ক্রেডিট করলে আমার সম্পদ বাড়ছে না কমছে? কমছে। কমছে, এই জন্য দেখেন এ কমাই দিছি, ঠিক আছে? জি ভাই। এবার আসেন আয়েরটা। আমি বলেছি আয়ের সমন্বয় জাবেদা দিলে সেটা বকেয়া আয় হোক বা অগ্রিম আয় হোক, আয় অলওয়েজ ক্রেডিট। দেখেন আমি দুইটার ক্ষেত্রেই ক্রেডিট করেছি। ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে বকেয়ায়
আমি ডেবিট করেছি, আমরা জানি বকেয়া আয় মানে সম্পদ, সম্পদ ডেবিট, জাবেদাও ডেবিট, তো সম্পদ বাড়ছে। ডেবিট ডেবিট হলে বাড়ে না, জি ভাইয়া আর জি ক্রেডিট ভাইয়া। ক্রেডিট হলে বাড়ে, বাট উল্টা হলেই কমে, তাই তো? জি আচ্ছা, ভাইয়া আমরা জানি আয় ক্রেডিট, জাবেদাও ক্রেডিট করেছি, তার মানে ক্রেডিট ক্রেডিটে আয় কি হয়েছে বলেন, কি হয়েছে? বেড়ে গেছে। বাড়ছে। বেড়ে গেছে। আচ্ছা, অগ্রিম আয়, দেখেন অগ্রিম আয়ের ক্ষেত্রে অগ্রিম আয় আমরা জানি একটা ক্রেডিট আইটেম মানে দায়, কিন্তু আমরা এখানে জাবেদায়টাকে ডেবিট করেছি, সো আমার দায় কমছে। আর আয় যেহেতু ক্রেডিট, আমি ক্রেডিটই করেছি, সো আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। মালিকানা 70%। বলেন, জাবেদা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া না আচ্ছা, ভাইয়া। এটা হলো প্রশ্নটা যেভাবে আসবে, যে যদি বলে যে বকেয়া ব্যয় সমন্বয় দাখিলা দিলে হিসাব সমীকরণের প্রভাব কি, পারবো? জি ভাইয়া জি জি ভাইয়া। প্রশ্ন যদি বলে অগ্রিম ব্যয় সমন্বয় দাখিলা দিলে হিসাব সমীকরণের প্রভাব কি, পারবো? জি ভাইয়া। জি ভাইয়া জি ভাইয়া। পারবো। যদি বলে অগ্রিম আয় সমন্বয় দাখিলা দিলে হিসাব সমীকরণের প্রভাব কি, পারবো? জি জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, যদি বলে অগ্রিম বকেয়া আয় সমন্বয় দাখিলা দিলে হিসাব সমীকরণের প্রভাব কি, পারবো? জি ভাইয়া জি পারবো। ভাইয়া। আচ্ছা, তাহলে ব্যয়ের ক্ষেত্রে ব্যয় অলওয়েজ কি হবে? ডেবিট হবে। ডেবিট। ডেবিট। আর বকেয়ার ক্ষেত্রে আর আয়ের ক্ষেত্রে ক্রেডিট আই ক্রেডিট। ক্রেডিট হবে। আমি যে জাবেদাগুলো লিখেছি সবাই কি খাতায় লিখেছেন? জি জি ভাইয়া ভাইয়া। সবাই খাতার এটা দেখতে থাকেন। আচ্ছা, সবাই দেখেন, খাতাটা দেখেন মনোযোগ দিয়ে। এইটাই মেইন, এইটা বুঝতে পারলে সমন্বয় শেষ। সবাই কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি ভাইয়া। সবাই খাতায় লিখে নিছেন তো, এভাবে হেডিং দিয়ে দিয়ে? একটু জি ওয়েট ভাইয়া। করেন, জি লিখতেছি। ভাইয়া। আচ্ছা আচ্ছা, লিখেন লিখেন, সমস্যা নাই, আমি ওয়েট করছি, লিখেন। ভাইয়া, হ্যাঁ বলেন। অগ্রিম আয় তো সবসময় ক্রেডিট হয়, তখন তো দায় মানে বৃদ্ধি পায়, এখন হ্যাঁ। এখানে ডেবিট করা হয়েছে বলে দায় হ্রাস পেয়েছে, তাই তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর কারো কোনো কোশ্চেন আছে এই টপিক নিয়ে? ভাই একটু ওপেন আনতো। হ্যাঁ হ্যাঁ, ওয়েট। হয়েছে? জি ভাই, থ্যাংক ইউ। ভাইয়া, বলেন। ভাইয়া আমাদের 17 তারিখের এক্সামে কি রিটেন আসবে? না, জাস্ট অবজেক্টিভ। জাস্ট অবজেক্টিভ, হ্যাঁ, রিটার্ন আলাদা হবে। ভাই 17 তারিখেও কি মানে গুগল ডক্সে পরীক্ষা নেওয়া হবে? মেবি। ওকে, ডান সবার? জি ভাইয়া। আচ্ছা, এখন যদি আমি প্রশ্নে বলি যে বকেয়া ব্যয় সমন্বয় দাখিলা দিতে ভুলবশত বাদ পড়ছে, বা বকেয়া ব্যয় সমন্বয় দাখিলা দেওয়া হয়নি, হিসাব সমীকরণে প্রভাব কি আসতে পারে না এরকম? জি ভাইয়া যে বকেয়া ব্যয় সমন্বয় দাখিলা দেওয়া হয় নাই, অথবা বকেয়া ব্যয় সমন্বয় দাখিলা ভুলবশত হিসাবভুক্ত হতে বাদ পড়ছে, তাহলে এরকম যদি আসে তখন আমরা কি করব? আমাদের যেটা কাজ হবে, এই চারটা যেটাই বলুক না কেন, যে ভুলবশত বাদ পড়ছে বা সমন্বয় দাখিলা দেওয়া হয় নাই এরকম যদি বলে, তো আপনারা যেটা করবেন, প্রথমে দিলে কি হয় সেটা বের করবেন। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। প্রথমে যেটা ফাইন্ড আউট করবেন যে দিলে কি হয়, দিলে যা হবে, না দিলে ঠিক তার কি হবে, উল্টা হবে। কোনটা? আমি কি কথা বুঝাতে পারছি? ওটা জি ভাইয়া। দিলে যা জি ভাইয়া। হবে, না দিলে তার কি হবে, উল্টোটা। উল্টো হবে। উল্টোটা। তাহলে
এই যে সবাই দেখেন, সবাই এই আমার অ্যারো সাইনটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এই যে অ্যারো সাইনটার এখানে একটা টান দিবেন, সবাই অ্যারো সাইনটার এখানে একটা টান দিবেন, টান দিয়ে এর পাশে উল্টা সমীকরণ লিখবেন এবং উপরে লিখবেন না দিলে। উপরে কি লিখবেন? না দিলে। না দিলে লিখে তার উল্টাটা লেখেন। প্রথমটার জন্য লিখবেন কি, ওই প্লাস এল কি মাইনাস। মাইনাস, এখানে একটা টান দিবেন। বুঝি নাই। এই দেখেন আমার অ্যারো সাইনটা দেখতে পাচ্ছেন? আমার জি অ্যারো ভাইয়া। সাইন, হ্যাঁ এই অ্যারো সাইনে এখানে একটা টান দেন। আমি অ্যারো সাইনটা যেভাবে টানছি এভাবে টান দেন, টান দিয়ে অপর পাশে মানে টান দিয়ে এই পাশে লিখবেন যে ওই প্লাস আর এল মাইনাস, আর উপরে মাথায় লিখবেন যে না দিলে। না দিলে মানে বুঝছেন তো? বুঝছি তো ভাইয়া, বাট ইয়াগুলো চেঞ্জ হবে মানে হ্যাঁ, বক্ররেখা ইকুয়েশন গুলা চেঞ্জ হবে, ইকুয়েশন গুলা চেঞ্জ হবে। আচ্ছা আর নিচেরটা উপরে দেবো, উপরটা নিচে দেবো, এই তো ভাইয়া। না 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 না, আরে আমি বলছি প্লাসে থাকলে মাইনাস করতে হবে, মাইনাস এই দেখেন, এই যে হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে আমার অ্যারো সাইনটা দেখতে পাচ্ছেন? আগে তাই বলেন। আমি অ্যারো সাইনটা যেভাবে ক্রস দিচ্ছি এভাবে এখানে একটা ক্রস দেন। জি ভাইয়া, দেখতে যেখানে পাচ্ছি। খাতায় লিখছেন, খাতায় যেখানে লিখছেন এখানে একটা ক্রস দেন, দিয়ে এই যেখানে ওই প্লাস লিখেছে মাইনাস লিখেছেন ঠিক তার বরাবর ক্রসের ওই পাশে লেখেন ওই প্লাস, আর এল প্লাস লিখছেন ক্রসের ওই পারে লেখেন এল মাইনাস। যা আছে হিসাব সমীকরণে সেটার উল্টাটা লেখেন, ওই প্লাস আর এল মাইনাস, আর মাঝখানে খালি একটা টান দেন দুইটার মাঝখানে। আর যেটা বিপরীতটা লিখলেন বিপরীতটার মাথায় লিখে রাখেন না দিলে। না দিলে মানে বুঝছেন তো, টাকা না দিলে, না জাবেদা না দিলে। হ্যাঁ মানে সমন্বয় না দিলে, জাবেদা না, সমন্বয় দাখিলা না দিলে। জি একটু উপরে উঠান। Wait, তাহলে আগে বলেন আমি যেটা এখন দেখালাম সেটা কি বুঝেছেন? জি ভাইয়া। তাহলে এই বাকি তিনটারও কি আপনারা সেম ভাবে না দিলে এটা লিখতে পারবেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া তাহলে পারবো। তাহলে লিখে ফেলেন খাতা দেখে দেখে, আমার উঠাতে হবে কেন? খাতায় তো আছেই, সবারটা আছে না, সবার খাতায় লেখা? জি ভাইয়া। হ্যাঁ তাহলে পাশে না দিলে লিখে রাখেন। হয়েছে সবার লেখা? জি ভাইয়া। তাহলে সমন্বয় দাখিলা দিলে কি না দিলে কি? তাহলে যখন প্রশ্নে না দিলে চাইবে আমরা কি ডিরেক্ট না দিলেতে যাব নাকি আগে দিলে কি হয় সেটা বের করব? আগে দিলে কি হয় সেটা দেখতে। তাহলে দিলে কি হয় সেটা বের করে জাস্ট না দিলে তার উল্টাটা, ঠিক আছে? বিপরীত। ঠিক, সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছেন আমার কথা? জি জি। ভাইয়া। আচ্ছা ওকে, তাহলে এবার লিখেন, এবার খাতায় লিখেন সবাই। দেখেন শুরুতে যদি সম্পদ থাকে, শুরুতে যদি সম্পদ থাকে জাবেদা হবে খরচের। শুরুতে যদি সম্পদ থাকে জাবেদা হবে কার? খরচের। টাকাও হবে খরচের। শুরুতে যদি সম্পদ থাকে জাবেদা হবে খরচের, টাকাও হবে খরচের। শুরুতে যদি সম্পদ থাকে জাবেদা হবে খরচের, টাকাও হবে কার? খরচের। খরচের। তানহা, স্নিগ্ধা, সৌমিক, সোহান আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই লিখতেছেন খাতায় আমি যা বলছি? জি ভাইয়া। আচ্ছা, রাকিবুল, পুষ্পিতা, নিলয়, নাফিজা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, লিখতেছেন তো খাতায় সবাই?
হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ইকবাল, মানসুরা, মাহিন। জি ভাইয়া। আচ্ছা, লিখতেছেন তো খাতায়? জি ভাইয়া। ফাহিম, ইরিন, জাবিন। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। আলম, লাবিব, রাকিব, ঝুমুর। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। ভাইয়া নিলয়, সাগর। জি ভাইয়া লিখতেছি। ওকে, সবাই লিখবেন, হ্যাঁ? ভাইয়া আপনি হ্যাঁ। তো হচ্ছে মানে ওই যে ওই সাইন গুলো চেঞ্জ করতে বলছিলেন না, ওই হ্যাঁ। কাজটা যাবে তার যদি না থাকে, বাট হ্যাঁ, ইকুয়েশন গুলোও তো চেঞ্জ হবে, ওটা তো বললেন না। আমি তো ইকুয়েশন চেঞ্জের কথাই বলেছি। আমি সাইন চেঞ্জ বলতে তো ইকুয়েশনই বুঝাইছি। মানে আমি জানতে চাইতেছিলাম যখন হচ্ছে এগুলো ইকুয়েশন গুলো চেঞ্জ হবে তখন ওইগুলো চেঞ্জ হবে না, মানে বকেয়া ব্যয়। ও আপনি ওই বকেয়া ব্যয় ডেবিট ক্রেডিট এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটার দরকার নেই। ওটা 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 কখনো প্রশ্নে আসে না। ও আপনি আচ্ছা। ইকুয়েশনটাই আসবে, ঠিক আছে? মানে আস্তে ভাইয়া যে আস্তে। এখানে এখানে যে আছে না ভাইয়া, যে মানে এই যে মালিকানা সত্ত্ব প্লাস করছেন এই যে প্রথমটাতে, হ্যাঁ 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 এই মাইনাস করছেন প্রথমটাতে, তো এটা হ্যাঁ, মানে না দেওয়া থাকলে প্লাস হয়ে যাবে, এই তো। এই তো, হ্যাঁ এক্স্যাক্ট এইটাই। জি ভাইয়া। আচ্ছা, ওকে। তাহলে লিখছেন সবাই যে ব্যয় ও যখন সম্পদ, শুরুতে সম্পদ থাকলে জাবেদা হবে খরচের, টাকা হবে খরচের। লিখেছেন? এবার লেখেন শুরুতে যদি খরচ থাকে জাবেদা হবে সম্পদের, টাকাও হবে সম্পদের, মানে উল্টাটা। শুরুতে যদি খরচ থাকে সম্পদ হবে, সরি, শুরুতে যদি খরচ থাকে জাবেদা হবে সম্পদের, টাকাও হবে কি বলেন? সম্পদের। আরেকবার বলবেন? শুরুতে যদি খরচ থাকে জাবেদা হবে সম্পদের, টাকাও হবে সম্পদের। আর প্রথমটা লিখেছিলাম শুরুতে যদি সম্পদ থাকে জাবেদা হবে খরচের, টাকাও হবে খরচের, মানে উল্টাটা। সবাই কি লিখেছেন কথা দুইটা? জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা প্র্যাকটিক্যালি যা শিখলাম একটু দেখে আসি, হ্যাঁ? এতক্ষণ তো আমরা অনেক কিছু দেখেছি, এখন আমরা একটু প্র্যাকটিক্যালি যাই। আচ্ছা, সবাই কি লেকচার শিট দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া। আচ্ছা, এতক্ষণ আমি যা বলেছি সেটা হলো এই যে এত কথা দেখতেন না, অগ্রিম ব্যয় দেখছেন, জি অগ্রিম ভাইয়া। আয়, এই যে বকেয়া আয়, বকেয়া ব্যয় একসাথে, এই যে বকেয়া আয় বকেয়া আয় একসাথে লেখা। তারপরে এই যে সম্ভার নিয়ে কথা, এই যে দেখছেন, আমি এতক্ষণ যা বলেছি এটা হলো এতগুলা কথার সামারি। এবার বলেন এই কথাগুলা, এতগুলা কথা বুঝাইলে ভালো হইতো না আমি যেটা বুঝালাম এটাই ভালো হইলো? যেটা বলে ভালো হয়েছে। আমি যদি এটা বুঝাতে যাইতাম এই যে এই কথাগুলা যা শিখছেন তা তো শিখতেই পারতেন না, দেখা যাচ্ছে উল্টা সমন্বয় যাবে কি এটাই বলে যাইতেন। কথা বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এটা হলো আমার 2 বছরের কষ্টের ফল। হ্যাঁ, আমি 2 বছর ধরে মোটামুটি এইটা নিয়ে অনেক ঘাটাঘাটি করে এই অল্প কথাই নিয়ে আসছি। আমি যদি এত কথা বলতে যাইতাম না আপনারা সমন্বয় যাবে কি এটাই বলে যাইতেন। এই কথাগুলো তো দূরের কথা। হ্যাঁ, ভাইয়া একবার বলেন। বলবেন একটু সমন্বয় জাবেদাটা কেন দেওয়া হয়? সঠিক অ্যান্সারটা না ভাইয়া? একটি হিসাবকালে সঠিক আয় ও ব্যয় নির্ণয় করার জন্য। আচ্ছা, এবার তাহলে একটু আমরা সবাই দেখি। দেখেন লেখা আছে একটি বছরের শুরুতে অগ্রিম বেতনের জের 15,000 টাকা। জাস্ট এতটুকুই আমরা পড়বো। একটি বছরের শুরুতে অগ্রিম বেতনের জের 15,000 টাকা। বলেন তো এটা কি সম্পদ দেওয়া না খরচ দেওয়া? খরচ। সম্পদ। ভালো করে দেখে অ্যান্সার করবে। সম্পদ ভাইয়া, অগ্রিম সম্পদ। বেতন কি দেওয়া, ও হ্যাঁ সম্পদ হ্যাঁ না হ্যাঁ। খরচ? সম্পদ। সম্পদ। তাহলে জাবেদা কার হবে? খরচের। খরচের। বলেন জাবেদা কি হবে? বেতন বেতন তাহলে বেতন খরচ ডেবিট বা বেতন ডেবিট আর অগ্রিম বেতন ক্রেডিট। ক্রেডিট। তাহলে আমি জাবেদা দিছি খরচের না সম্পদের? খরচের। তাহলে টাকাও কার হবে? খরচের। ঠিক। তাহলে বছরের শুরুতে ছিল 15,000 টাকা, বছর শেষে জানা গেল 3,000 টাকা পরবর্তী বছরের সাথে সম্পর্কিত।
পরবর্তী বছরের মানে কি? এটা কি এই বছরের নাকি আগামী বছরের? আগামী বছর আগামী বছরের 3,000 মানে কি? যে আপনার শুরুতে অগ্রিম বেতন ছিল 15,000 আর বছর শেষে এখনো অগ্রিম বেতন কত আছে? 3,000, তাই তাই বোঝাচ্ছে না? জি ভাইয়া তাহলে আপনার মাঝখানে খরচ হচ্ছে কত? 12,000 তাহলে টাকা কি 12,000 টাকার হবে না 3,000 টাকার হবে? 12,000 তাহলে কি যাবে তারা সবাই বুঝছেন যে বেতন হিসাব ডেবিট, অগ্রিম বেতন? কারো বুঝতে অসুবিধা আছে? না ভাইয়া। সবাই বুঝেছেন? জি ভাইয়া। তাছাড়াও তো ভাইয়া মানে সম্পদ যেটুকু নিঃশেষ হয়েছে ওইটুকুই আমরা লিখবো, তাই না ভাইয়া? এক্স্যাক্টলি। এবার দেখেন বছরের শুরুতে বেতনের যে 15,000 টাকা, বলেন এতটুকু আমার কিন্তু জাবেদা করার জন্য আর বাকি অংশ জানার দরকার আছে? না না ভাইয়া না। দেখেন আমরা প্রথম অংশটুকু পড়লেই জাবেদা দিয়ে ফেলতে পারবো। বলেন বছরের শুরুতে বেতনের যে তার মানে খরচ আছে না সম্পদ আছে? খরচ তাহলে জাবেদা কার হবে? সম্পদের তাহলে বলেন কি হবে সম্পদের জাবেদা? অগ্রিম বেতন debit, বেতন খরচ অগ্রিম বেতন ডেবিট, বেতন ক্রেডিট। ভেরি গুড। এবার বলেন বছর শেষে এখন আমরা টাকা লিখবো, তাই না? এখন আচ্ছা, এখন দেখেন যে 3,000 টাকা পরবর্তী বছরের সাথে, তাহলে এই 3,000 টাকা কি সম্পদ নাকি এই মাঝখানে যে 12,000 টাকা ওইটা সম্পদ? তো 3,000 টাকা মানে টাকা এখানে কত হবে? 3,000। কারো বুঝতে অসুবিধা? না ভাইয়া তাহলে দুইটা একটু আবার বোঝার চেষ্টা করেন তো। ভাই এইগুলো করার আগে মাথায় রাখতে হবে মানে খরচের জাবেদা করবো না সম্পদের জাবেদা করবো। আচ্ছা, দুইটা কি তাইলে ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া আচ্ছা আপনারা সাপ্লাইজ নাম শুনেছেন? জি ভাইয়া। সাপ্লাইজ কি সম্পদ না খরচ? সম্পদ। সাপ্লাইজ খরচ? কে বললেন? সম্পদ। সম্পদ। সাপ্লাইজ একটা কি সম্পদ, আমরা সবাই জানি। জি আচ্ছা বলেন তো সাপ্লাইজের বাংলা কি? সাপ্লাইজকে বাংলায় কি বলে? মনিহারি না, সম্ভার বলে। হ্যাঁ, তার মানে সাপ্লাইজ যদি একটা সম্পদ হয়, সম্ভারও একটা কি? সম্পদ। ঠিক আছে, তাহলে সাপ্লাইজ এবং সম্পদ কি কথা? সাপ্লাইজ এবং সম্ভার একই কথা। সাপ্লাইজ কথা যা মানে সাপ্লাইজ হলো ইংলিশ আর বাংলায় বলে সম্ভার। আচ্ছা তাহলে আমাকে এটা বলেন তো, এই যে বছরের শুরুতে 5 নাম্বারটা দেখেন, বছরের শুরুতে সাপ্লাইজ বা সম্ভার 22,000 টাকা। তাহলে সম্ভার যদি আমার বাকিটুকু দেখার দরকার নাই, শুধু শুরুটা দেখেন। তাহলে শুরুতে সম্পদ দেওয়া নাকি খরচ দেওয়া? তাহলে জাবেদা কার হবে? বলেন জাবেদা কি হবে? তাহলে বলেন খরচের জাবেদা কি হবে? সম্ভার খরচ হিসাব ডেবিট বা বলতে পারি সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট, তাই তো? জি ভাইয়া আচ্ছা, যেহেতু জাবেদা খরচের হয়েছে, টাকাও কার হবে? খরচের তাহলে তাহলে শুরুতে আপনার সম্ভার ছিল বা সাপ্লাইজ ছিল 22,000, এখনো সম্ভার হাতে আছে 5,000, তাহলে খরচ হয়েছে কত? 17,000। 17,000। তাহলে বুঝেছেন টাকা 17,000। জি ভাইয়া আচ্ছা আচ্ছা, এবার 6 নাম্বার জাবেদা দেখেন তো আপনারাই বুঝতে পারেন কিনা, না আমাকে বলতে হবে? কিন্তু খরচ আছে সম্পদের যাবে না। হ্যাঁ সম্ভার নাম্বার ডেবিট। হ্যাঁ ভাইয়া বুঝছি। সবাই বুঝেছেন? জি ভাইয়া। বাহ, ভেরি গুড। তাহলে তো আমি সাকসেসফুল হয়ে গেলাম। হ্যাঁ, এত কথাকে এত শর্ট ভাবে বলে উপকার হয়েছে তাইলে, না? জি ভাইয়া হ্যাঁ, খুশি, ভালো লাগতেছে? জি ভাইয়া প্রথমে তো একটু কমপ্লিকেটেড লাগছিল ভাই, এখন তো অনেক ইজি লাগতেছে। হ্যাঁ লাগবে। আরো দেখেন এমসিকিউ করলে তখন আরো বুঝতে পারবেন। দেখেন 1 নাম্বার এমসিকিউটা দেখেন তো অ্যান্সার কি হবে। আমি একটু বড় করে দিচ্ছি, নেন দেখেন কি হবে। বলছে হিসাবকাল শেষে সমন্বয় দাখিলা লিখতে হয়, কোনটা হবে দেখেন তো? আসসালামু আলাইকুম। সি নম্বর। সবসময় কমপক্ষে আয় বিবরণীতে একটি এবং উদ্বৃত্ত পত্রে
সি নাম্বারটা হবে ভাইয়া। হ্যাঁ এক্স্যাক্টলি সি। আমি বলেছি না সমন্বয় দাখিলা সবসময় এক পক্ষ কোথায় যায়, আয় বিবরণীতে, আর এক পক্ষ কোথায়? হ্যাঁ ভেরি গুড। সবাই বুঝেছেন তো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা 2 নাম্বারটা বলেন তো, আয় অর্জিত হয়েছে কিন্তু নগদে এখনো পান নাই, তাহলে সেটাকে আমরা কি বলি? মানে অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়। অনুপার্জিত। এই আয় অর্জিত হয়েছে কিন্তু নগদে গ্রহণ, অনুপার্জিত আয় মানে তো অগ্রিম আয়, যেটা আপনি নিয়ে নিছেন টাকা। সি বকেয়া আয় আয় অর্জিত হয়েছে মানে কাজটা আপনি করে দিচ্ছেন কিন্তু টাকাটা পান নাই, তাকে আমরা কি বলি? বকেয়া। বকেয়া আয়। আচ্ছা আচ্ছা বকেয়ার জায়গায় যদি দেনাদার লেখা থাকতো কোনো সমস্যা ছিল? না ভাইয়া। না ভাইয়া। না ভাইয়া। দেনাদার যে কথা বকেয়ায় সেম। এবার পারবো? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা অবচয় জাবেদা কি দেন বলেন তো? অবচয় হিসাব ক্রেডিট। আচ্ছা অবচয় ডেবিট হলে খরচ বৃদ্ধি পায় না হ্রাস পায়? খরচ বৃদ্ধি পায়। খরচ বৃদ্ধি পায়। আর পুঞ্জীবিত অবচয় ক্রেডিট হওয়া মানে কি? সম্পদ বৃদ্ধি পাওয়া না হ্রাস পাওয়া? সম্পদ হ্রাস পায়। তাহলে বলেন অবচয়ের সমন্বয় দাখিলা দিলে কোনটা অ্যান্সার হবে 3 নম্বরে? দায় বৃদ্ধি সম্পদ কোনটা হবে? সম্পদ বৃদ্ধি। সি হবে না। এটা না? জি ভাই, যে খরচ বৃদ্ধি পাবে সম্পদ হ্রাস পাবে। কারো বুঝতে অসুবিধা আছে? না ভাইয়া। Okay. এইবার দেখি কি শিখলেন। হ্যাঁ এবার এটা বলেন 8। সবাই 8 নম্বরটা। ডি খরচ দায়। বকেয়া খরচের জন্য সমন্বয় জায়গা প্রভাবিত করবে। ডি নাম্বার হবে। খরচ ও দায়, ঠিক আছে। হুম। খরচ ও দায়। দায় 2 নম্বর। হবে ডি নাম্বারটা হবে ভাইয়া। সবাই এডি। হ্যাঁ জি ভাইয়া। জি ভাইয়া। দেখি তাহলে এইটা বলেন 6। অনুপার্জিত আয়ের জন্য সমন্বয় না করা হলে তাহলে আমরা আগে ফার্স্টে কি বের করবো? অনুপার্জিত আয় মানে জানি তো অগ্রিম আয়। অনুপার্জিত মানে কি? অগ্রিম আয়। অগ্রিম আয়। আচ্ছা আগে তাহলে ফার্স্টে দেখেন যে অগ্রিম আয় সমন্বয় করলে কি হয়, তারপরে না করলে। দায় বেশি হয়। দায় আস্তে বেশি ধীরে হবে। ভেবে চিনতে ঠান্ডা মাথায়, কোনো তাড়াহুড়া নাই। হবে ভাইয়া, বি দায় বেশি। নাম্বার। হ্যাঁ বি নাম্বার। বি। কোনটা হবে? বি, দায় বেশি দেখাবে। হ্যাঁ আর জি ভাইয়া। সবাই এগ্রি বি এর সাথে জি। বাংলাদেশ? তাহলে আমরা অ্যান্সারটা একটু মিলায় আসি, বাংলাদেশ হয় কিনা। 6 এর বি। দেখি অ্যান্সার কই গেল বাবারে বাবা। হইছে। ওরে ওই দাঁড়ান আমিও একটু দেখে আসি, আপনার একা দেখলে হবে নাকি। এই যে 6 এর বি, তাই না? জি ভাইয়া। ওকে তার মানে আমরা পারতেছি নাকি? জি ভাইয়া। আচ্ছা ওকে। আচ্ছা এবার এটা 12 যদি পারেন আমি খুবই খুশি হব। 2012 সালের 1 জানুয়ারি 3 বছরের জন্য অগ্রিম বীমা। শুরুতে কি দেওয়া আছে? সম্পদ। জি ভাইয়া, সম্পদ। দেওয়া আছে। খরচ দেওয়া আছে। বীমা নাকি বীমা খরচ হিসাব ক্রেডিট, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। বি নাম্বারটা। বি নাম্বার সবাই? জি বি ভাইয়া। নাম্বার ভাইয়া, বি নাম্বার। বি 12 বি, তাই তো বাংলাদেশ? জি ভাইয়া। আচ্ছা এবার অ্যান্সার মিলান তাহলে যার যার লেকচারে। জি ভাইয়া। বি হইছে। নাম্বার। কি বি নাম্বার? হইছে ভাইয়া। ওই যে একজন কনফিউজ হয়ে গেছে, বলছে এ নাম্বার না বি নাম্বার, এ নাম্বার না বি নাম্বার। আমি এই নাম্বার বলিনি ভাইয়া, বি আর সি তে। বি আর সি? হ্যাঁ সি হ্যাঁ কেন এত হবে? কি করে হলো? আপনার 3 বছরের জন্য যদি 3000 হয়, পার ইয়ারে কত? 1 জানুয়ারি। ঠিক আর আছে। আমরা তো ভাই 1 বছরের বেশি নিই না কোনো কিছু, তাই না হ্যাঁ ভাইয়া? এক্স্যাক্টলি সবাই ক্লিয়ার? জি ভাই। বাহ বাহ বাহ, আমার নিজেরই তো এখন ভালো লাগছে যে আপনারা পারছেন। ওকে তাহলে আরো দেখাবো জি ভাইয়া। আরো করবেন? জি ভাইয়া। এই লেকচারে কি আর কোনো কিছু পড়ানোর নাই ভাইয়া? এগুলাই শুধু? না আরো অনেক আছে, এটাই মেইন।
আজকের লেকচারে এটাই বস। আচ্ছা বস শেষ করে বসকে আগে ম্যানেজ করেন, হ্যাঁ, বাকিদের এমনি ম্যানেজ করা যাবে। হ্যাঁ, বস ঠান্ডা তো সব ঠান্ডা। 28 বলেন। ভাড়া হিসেবে এত টাকা ডেবিটের তাহলে শুরুতে সম্পদ না খরচ? খরচ। ওকে, করে ফেলেন তাহলে। অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া বি নাম্বার হবে বি। আচ্ছা, যদি টাকা চাইতো কত হইতো? টাকা চাইলে হয়তো বা টাকা চাইলে 3000 হইতো। 2000। দেখেন 2000 টাকা পরবর্তী বছরের সাথে, তার মানে এই 2000 টাকাই সম্পদ। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাইয়া 2000। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, এবার 30 নম্বর একটু খেয়াল করেন। 30 নম্বরে দেখেন বলেছে যে সাপ্লাইস এর উদ্বৃত্ত আছে এত এবং সম্ভার খরচ শূন্য। এই সম্ভার খরচ শূন্য যে কথাটা, শূন্যের কি কোনো দাম আছে? না ভাই। তার মানে এই কথাটা থাকা যে কথা, না থাকা একই কথা। তার মানে যখন অঙ্কটা পড়বেন মনে করবেন এই কথাটা নাই। যখনই দেখবেন এরকম শূন্য কোনো কিছু লেখা, মনে করবো এটা নেই। তাহলে এবার বলেন তো অ্যান্সার কোনটা হবে? শুরুতে খরচ দেওয়া না সম্পদ দেওয়া? শুরুতে সম্পদ দেওয়া। তাহলে বলেন অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার ভাই, বি নাম্বার। কারো বুঝতে অসুবিধা? সম্ভার খরচ ডেবিট 550, সম্ভার ক্রেডিট 550। ক্লিয়ার? জি ভাই। ওকে ওকে, ডান। তাহলে আমাদের এই টপিকটা শেষ হয়ে গেল। তাহলে বলেন সমন্বয় যাবেটা কি এখন সবাই পারবো? জি ভাই। আশা করা যায়। কঠিন লাগলো না ভাই। নাকি এই কথাগুলা দিয়ে বুঝাবো? না ভাই ঠিক আছে। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই দেখেন হিসাব বিজ্ঞানের ভিত্তি একটা হলো বকেয়া ভিত্তি আর একটা কি নগদান ভিত্তি। আচ্ছা, সবাই লেখেন খাতায়। হিসাব নিকাশের ভিত্তিকে, হিসাব বিজ্ঞানে হিসাব নিকাশের ভিত্তিকে দুই ভাগে ভাগ করা হয়। দেখেন হিসাব বিজ্ঞানে হিসাব নিকাশের ভিত্তিকে দুইটা ভাগে ভাগ করা হয়। হিসাব বিজ্ঞানে ভাই কি বলুন? হিসাব বিজ্ঞানের ভিত্তিকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো বকেয়া ভিত্তি আর একটা হলো নগদান ভিত্তি। ইংলিশে বলে বকেয়া ভিত্তিকে অ্যাক্রুয়াল বেসিস আর নগদান ভিত্তিকে বলে ক্যাশ বেসিস। হ্যাঁ, তো বকেয়া ভিত্তি লেখেন যে দুইটা ভাগে ভাগ করা হয়, 1 নম্বর বকেয়া ভিত্তি আর 2 নম্বর দিয়ে লেখেন নগদান ভিত্তি। লিখেছেন? নগদান ভিত্তি আর কি? বকেয়া ভিত্তি। আচ্ছা আচ্ছা, আমি বলে দেই। নগদান ভিত্তি মানে তো বুঝতেইছেন শুধু নগদ, তাই না? মানে শুধু নগদ টাকা আসলে এবং নগদ টাকা চলে গেলে। যদি বলেন নগদে বেতন প্রদান, নগদে ভাড়া প্রদান, তাহলে কোন ভিত্তিতে অ্যাপ্লাই করব? নগদান ভিত্তি। কারণ নগদান ভিত্তি মানে নগদ আসবেই, তাই তো? জি ভাই। আচ্ছা, মানে নগদে কোনো লেনদেন হলে আমরা অবশ্যই সেটা কোন ভিত্তিতে লিপিবদ্ধ করব? নগদান নগদান। আচ্ছা, আর বকেয়া ভিত্তি মানে হলো নগদ এবং বকেয়া দুটাই থাকবে। বকেয়া ভিত্তি মানে কি? নগদ বকেয়া দুটোই থাকবে। যদি নগদে লেনদেন হয় বকেয়া ভিত্তিতেও আসবে, নগদান ভিত্তিতেও আসবে। কিন্তু যদি বকেয়া লেনদেন হয় শুধু বকেয়া ভিত্তিতে আসবে। আমি কি কথা বোঝাতে পারছি? ধরেন আমি বললাম যে নগদে পণ্য বিক্রয়, তাহলে এটা কি বকেয়া ভিত্তিতে যাবে না? অবশ্যই যাবে। কেন? কারণ আমি বলেছি বকেয়া ভিত্তি মানে নগদও যাবে, বকেয়া যাবে, আর নগদান ভিত্তিতে নগদ যাবে। সো যদি বলি নগদে বিক্রয়, নগদে ক্রয় বা বেতন প্রদান, সেটা নগদান ভিত্তিতেও যাবে, বকেয়া ভিত্তিতেও যাবে। কেন? কারণ আমরা জানি নগদে যদি লেনদেন হয় সেটা নগদান ভিত্তি, বকেয়া ভিত্তি দুইটাতেই যায়। কিন্তু যদি বকেয়াতে হয় যে ধারে ক্রয় ধারে বিক্রয়, তখন কি আর নগদান ভিত্তিতে লিখবো? না ভাইয়া। কোথায় লিখবো? বকেয়া ভিত্তিতে। সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তাহলে নগদে লেনদেন হলে কোথায় লিপিবদ্ধ হবে? নগদ বকেয়া দুটাতেই। আর যদি বকেয়া বাকিতে হয় শুধু বকেয়া। এই যে সকল সরকারি অফিস কোন ভিত্তি অনুসরণ করে? নগদান। আপনি যখন গ্যাস বিল দিতে যান বলবেন ভাই এই মাসে অর্ধেক নেন, আগামী মাসে অর্ধেক নিয়েন। কি অফিসে রাখবে না বের করে দিবে? তারপরে সকল সরকারি প্রতিষ্ঠান কোন ভিত্তি অনুসরণ করে? নগদান ভিত্তি। কিন্তু আমি যদি বলি সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান, বকেয়া ভিত্তিক। বকেয়া এক্স্যাক্টলি, সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানই বকেয়া ভিত্তি অনুসরণ করে। শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানগুলো কোন ভিত্তি? নগদান ভিত্তি। আচ্ছা, আমি যদি বলি গ্যাপ কোনটাকে অনুসরণ করে, বকেয়া ভিত্তি না নগদান ভিত্তি?
বকেয়া বকেয়া ভিত্তি অবশ্যই বকেয়া ভিত্তি হবে। হ্যাঁ, যদি বলে গ্যাপ কোনটাকে অনুসরণ করে কি বলবো? বকেয়া ভিত্তি। আর যদি বলি যে গ্যাপ অনুসরণ করে না, তাহলে নগদান। নগদান ভিত্তি। সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? জি ভাইয়া। তাহলে এই টপিকটা অফ আপাতত শেষ। আচ্ছা, এবার আসেন ভুল সংশোধনী দাখিলা। সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। পড়েছেন ইন্টারে থাকতে? না ভাই, আর বাদ দিছি। আচ্ছা দেখেন, সমস্যা নাই, 5 মিনিট আপনাদের শিখাই দেবো ভুল সংশোধনী। ওকে, আচ্ছা সবাই একটু খাতায় লিখেন, আমি যা বলছি আগে লিখে নেন। লেখেন ভুল সংশোধনী দাখিলা, লিখছেন? লিখেন। বলেন বলেন। কিছু বলতে যাচ্ছেন? না ভাইয়া। সবাই লিখেছেন ভুল সংশোধনী দাখিলা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে 1 নম্বর দিয়ে লেখেন, কোন হিসাবকে ডেবিট করার কথা ক্রেডিট করা হলে বা ক্রেডিট করার কথা ডেবিট করা হলে, আরেকবার বলেন, বুঝিনি। হ্যাঁ বলছি, কোন হিসাবকে ডেবিট করার কথা ক্রেডিট করা হলে বা ক্রেডিট করার কথা ডেবিট করা হলে একটু আরেকবার ভাইয়া। কোন হিসাবকে ডেবিট করার কথা ক্রেডিট করা হলে বা ক্রেডিট করার কথা ডেবিট করা হলে দ্বিগুণ টাকার ভুল হবে। কোন হিসাবকে ডেবিট করার কথা ক্রেডিট করা হলে বা ক্রেডিট করার কথা ডেবিট করা হলে দ্বিগুণ টাকার ভুল হবে। লিখেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমি এই কথাটা একটু ভালো করে বুঝাই দিই, তাহলে আরো বুঝবেন। ধরেন আমি বললাম যে ঢাকা থেকে চিটাগংয়ের দূরত্ব 500 কিলো। হ্যাঁ, ধরেন আমি আপনাদের কাউকে বললাম ঢাকা থেকে চিটাগং যাইতে, তাকে কয় কিলো যেতে বলছি? 500 কিলো, রাইট? আচ্ছা, সে ধরেন উল্টা বুঝে ঢাকা থেকে রাজশাহী চলে গেল। ধরেন ঢাকা থেকে রাজশাহী কিলো 500 কিলো, তাহলে সে উল্টা কই চলে গেছে? রাজশাহীতে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এখন যদি তাকে চিটাগং যাইতে হয় কয় কিলো দৌড়াতে হবে? 1000। তাহলে যদি ডেবিটেরটা ক্রেডিট হয়, ক্রেডিটেরটা ডেবিট হয়, কত টাকার ভুল হবে? দ্বিগুণ। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এটা কি ওই যে উভয়ের সংশোধনী যে আছে না, ব্যাংক সমন্বয় বিবরণী, ওইটার থেকে কি আসছে? না না না, এটা ওইসব না, আমি দেখাই, আমি বুঝবেন তাইলে। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার লেখেন, যদি হিসাবের ভুল হয় তার মানে এক পক্ষের ভুল হয়েছে। দেখেন, যদি হিসাবের ভুল হয়, আচ্ছা আপনাদের তো সাব্বির ক্লাস নিত না? জি ভাইয়া। আপনারা ভালো টিচারে ক্লাস করতেন, এখন করতেছেন খারাপ টিচারে। না ভাই, আপনিও তো ভালো করছেন। তাই কি যেন বলছিলেন, যদি হিসাবের ভুল হয় তাহলে এক পক্ষের ভুল হবে। যদি হিসাবের ভুল হয় তাহলে এক পক্ষের ভুল হবে এবং আমাদের নতুন একটি হিসাব সৃষ্টি করতে হবে। যদি হিসাবের ভুল হয় তাহলে এক পক্ষের ভুল হবে এবং আমাদের নতুন একটি হিসাব সৃষ্টি করতে হবে, সেটা হলো অনিশ্চিত হিসাব। সেটা হলো কি হিসাব? অনিশ্চিত হিসাব। তাহলে যদি হিসাবের ভুল হয় কয় পক্ষে ভুল হবে? এক পক্ষে। তাহলে নতুন একটা হিসাব সৃষ্টি করতে হবে, কি নাম তার? অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব। এই দুইটা কথা কি সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তাহলে আমরা এখন এমসিকিউ দেখি। দেখেন, সাত নাম্বারটা দেখেন তো কি বলেছে। একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যন্ত্রপাতি ক্রয় করে ক্রয় হিসাবকে লিপিবদ্ধ করেছে। আপনি কিনেছেন কি? যন্ত্রপাতি, তাই না? কিন্তু আমি লিখে ফেলছি কি? ক্রয়।
ভুল সংশোধনী শব্দটার মানে কি? আমার ভুলটাকে সংশোধন করতে হবে, রাইট? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, অ্যাকচুয়ালি কি হওয়ার কথা ছিল? ক্রয় ডেবিট নাকি যন্ত্রপাতি ডেবিট? যন্ত্রপাতি ডেবিট। যন্ত্রপাতি তাহলে ডেবিট। যেটা হওয়ার কথা সেটা করেন, যন্ত্রপাতি হিসাব ডেবিট। তাহলে আর ক্রয় কেন ক্রেডিট? কারণ ক্রয়কে যেহেতু ডেবিট করেছিলাম, তাহলে এখন ক্রেডিট করে কাটাকাটি করে জিনিসটাকে ভ্যানিশ করে দিব। কথা বুঝাতে পারছি? জি ভাইয়া। তাহলে জাবেদাটা কি দাঁড়াচ্ছে? যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার আসেন 6 নাম্বারটা। দেখেন, ধারে বিক্রি করা হয়েছে, ভালো করে প্রশ্নটা পড়েন। ধারে বিক্রি করা হয়েছে 600 টাকা, বিক্রয় হিসাব এবং দেনাদার হিসাবকে ক্রেডিট করা হয়েছে। আচ্ছা বলেন তো, এখানে কোনটা ভুল হয়েছে আর কোনটা সঠিক আছে? দেনাদার ডেবিট হবে, বিক্রয় ক্রেডিট হবে। তাহলে ভুল এখানে কোনটা হয়েছে আর সঠিক কোনটা আছে? তাহলে বিক্রয়ে কোনো সমস্যা হয় নাই, তাই তো? না না ভাইয়া। না, তাহলে ভুলটা আমার কোথায় হয়েছে? দেনাদারে, রাইট? দেনাদারে, জি ভাইয়া। দেনাদারকে ডেবিট করার কথা ছিল, আমি ভুলে কি করেছি? ক্রেডিট। তাহলে আমার কি 600 টাকার ভুল হয়েছে না 1200 টাকার ভুল হয়েছে? 1200 টাকার। এটা তো আমরা ফাইন্ড আউট করে ফেলেছি না, যে 1200 টাকার ভুল হয়েছে। জি। আচ্ছা, তাহলে প্রশ্ন বলেছে এই যে ভুল করেছি, ভুলের কারণে কি হয়েছে, এর প্রভাব কি? আচ্ছা বলেন, দেনাদার আমার ডেবিট করার কথা, মানে ডেবিট করলে দেনাদার বাড়তো, তাই না? জি ভাইয়া। তাহলে আমি দেনাদারকে ভুলে ক্রেডিট করেছি, তার মানে দেনাদারকে কমায় দিছি আরো, রাইট? জি। জি। তাহলে আমি যদি কমায় দেই, সেটা কি 600 টাকা কমায় দিছি না 1200 টাকা কমায় দিছি? 1200 টাকা। 1200 টাকা। তাহলে অ্যান্সার কোনটা হবে? 1200 টাকা। এটা কি সবাই বুঝেছেন? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এটা দেখি আমরা 2 নাম্বারটা। দেখেন, 2 নম্বরে প্রশ্ন বলেছে যে করিমের নিকট হতে প্রাপ্ত 100 টাকা করিম হিসাবে ডেবিট করা হয়েছে। ভালো করে খেয়াল করেন, তার মানে করিম আমার একজন দেনাদার ছিল, যার কাছ থেকে আমি 100 টাকা পাইছি। আমরা টাকা পেলে জাবেদা কি দেয়? যে নগদান হিসাব ডেবিট, করিম হিসাব ক্রেডিট, তাই তো? জি। কিন্তু দেখেন, করিম হিসাবকে ডেবিট করা হয়েছে, তার মানে করিমকে কি আমরা ক্রেডিট করেছি? না ভাইয়া। তাহলে ভুল করেছি না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটা জিনিসকে ক্রেডিট করার কথা আমি ডেবিট করেছি, আমার 100 টাকার ভুল হয়েছে না 200 টাকার? 200 টাকার 200 টাকা। আচ্ছা, ভুলটা কি নগদান হিসাবে করেছি নাকি শুধু করিম হিসাবে করেছি? করিম হিসাবে। করিম হিসাবে। আমি ভুলটা এক পক্ষে করেছি না, জি ভাইয়া। নাকি করিম এবং নগদান দুই পক্ষেই ভুল করেছি? না না। শুধু এক পক্ষে। তাহলে এক পক্ষে ভুল হলে নতুন একটা হিসাব সৃষ্টি করতে হবে না? জি জি ভাইয়া। ভাইয়া। কি নাম তার? কি নাম তার? নিশ্চিত হিসাব। আচ্ছা বলেন, এটা যদি আমি কারেকশন করতে চাই, আমার নরমালি, এই মুরগিটাকে কোথায়? আচ্ছা আচ্ছা, নরমালি আমার করিম এই জাবেদায় ক্রেডিট হওয়ার কথা ছিল না ডেবিট হওয়ার কথা ছিল? যেটা হওয়ার কথা আমরা সেটাই করি, যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা। তাহলে করিম হিসাব কি? ক্রেডিট, তাই তো? জি ভাইয়া। তাহলে ডেবিট হবে কে? অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব। টাকাটা কি 100 হবে না 200 হবে? 200। 200 তাহলে তাহলে অ্যান্সার কোনটা হবে? এই নাম্বার। আমরা কি সবাই বুঝেছি? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, ভেরি গুড। তাহলে কি জাবেদা শেখা লাগলো না শিখে গেছেন? শিখে গেছি। ওকে, আচ্ছা 3 নাম্বারটা দেখেন তো। অনিশ্চিত হিসাব কখন হয়? এক পক্ষের ভুল হলে? একদিকের ভুল ভাই, একদিকের ভুল। ওকে, এবার আমি আপনাদের একটা দেখাবো যেটা আপনাদের লেকচার শিটে নাই, কিন্তু আমাকে একদম কারেক্টলি করে দিবেন কিন্তু, হ্যাঁ? তাহলে বুঝবো আপনারা এটা শিখতে পেরেছেন। 9 নাম্বার এমসিকিউ এর অ্যান্সার কি হবে? আপনাদের লেকচার শিটে নাই, এখান থেকে দেখে করে দেন। আপনাদেরকে টাকা প্রদান করলে ডি হবে। আমাদের ডেবিট হবে 500 টাকা অনিশ্চিত। সবাই জি ভাইয়া। সবাই 9 এর ডি। জি ভাইয়া। আচ্ছা, আমরা অ্যান্সার মিলাই আসি 9 এর ডি কিনা। বাহ, 9 এর কি ছিল? ডি, তাই তো? জি ভাইয়া। এই তো, জাবেদা কি আগে শিখছেন না এখন শিখে গেলেন? এখন শিখে ভাইয়া। গেলাম। বাহ, আমার দুইটার কথাই জাবেদা শিখে ফেললেন, হ্যাঁ? ভাইয়া এগুলো পিডিএফ এ নাই, মানে আমাদের শিটে নাই কেন? এটা এটা আসলে কি, এবার তো লেকচার ওই 4টা করে কম্বাইন করে দিচ্ছে, এজন্য বেশি এমসিকিউ দেয়নি। আচ্ছা ও আচ্ছা। আচ্ছা, ওকে, তাহলে ক্লিয়ার এটা? ওকে, ভেরি গুড। আচ্ছা, প্রারম্ভিক দাখিলা, সমাপনী দাখিলা নাম শুনেছেন? জি জি ভাইয়া। আচ্ছা, একটা হিসাবকালীর শুরুতে যে জাবেদা দেওয়া হয় তাকে আমরা কি বলি? প্রারম্ভিক দাখিলা, তাই না? আচ্ছা, তাহলে প্রারম্ভিক দাখিলা মানে ওই যে বলি না, জনাব রহিম নগদ এত টাকা, ব্যাংক জমা এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, মনে আছে?
হ্যাঁ মানে হ্যাঁ। হেডিং এ যে এন্ট্রি গুলো থাকে হ্যাঁ তাই না? এক্স্যাক্টলি, হেডিং এ যেটা থাকতো ওইটাই হলো প্রারম্ভিক দাখিলা। এই যে আচ্ছা, প্রারম্ভিক দাখিলার মধ্যে সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব ছাড়া কিছু থাকতো? কোনো ক্রয় বিক্রয় থাকতো? না ভাইয়া। না না ভাইয়া। তাহলে আমি বলতে পারি না যে জাবেদা দাখিলায় সম্পদ গুলাকে ডেবিট করে দায় ও মালিকানা সত্ত্বকে ক্রেডিট করে যে দাখিলা দেওয়া হয় তাকে কি বলা হয়? প্রারম্ভিক। প্রারম্ভিক প্রারম্ভিক দাখিলা। দাখিলা, তাহলে প্রারম্ভিক দাখিলায় 3টা উপাদান থাকে তাই না? সম্পদ, দায় আর কি? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। তাহলে আবার বলছি, যে জাবেদা দাখিলায় সম্পদ গুলাকে ডেবিট করে দায় ও মালিকানা সত্ত্বকে ক্রেডিট করে যে দাখিলা দেওয়া হয় তাকে আমরা কি বলি? প্রারম্ভিক দাখিলা। প্রারম্ভিক। সরি আর প্রারম্ভিক জাবেদা। ওকে, প্রারম্ভিক দাখিলা বা জাবেদা একই কথা। এবার আসেন সমাপনী জাবেদা। সমাপনী জাবেদা নাম তো সবাই শুনেছেন আই থিঙ্ক। জি ভাইয়া। সমাপনী দাখিলা কেন দেওয়া হয়? আয় ব্যয় উত্তোলন হিসাব বন্ধ করার জন্য। আমরা একটা হিসাবকালে আয় ব্যয়কে বন্ধ করার জন্য যে জাবেদা দাখিলা দেই তাকে কি বলা হয়? সমাপনী দাখিলা, তাই না? জি ভাইয়া। আয় ব্যয়কে আমরা নামিক হিসাব বলতে পারি না? হ্যাঁ হ্যাঁ, তাহলে বলতে পারি না যে নামিক হিসাব বন্ধ করার জন্য যে জাবেদা দেখা হয় তাকে কি বলা হয়? এই সমমনী দাখিলা বা জাবেদা। তাহলে নামিক হিসাব, তাহলে উত্তোলন কি নামিক হিসাবের মধ্যে পড়ে কি পড়ে না? ব্যক্তিবাচক হিসাব। মানে আমি বলেছি নামিক হিসাবের মধ্যে পড়ে কি পড়ে না? হ্যাঁ ভাইয়া পরে। হ্যাঁ পড়ে। তাহলে উত্তোলন একটি নামিক হিসাব। উত্তোলন একটি কি? নামিক হিসাব। নামিক হিসাব, মনে থাকবে, উত্তোলন একটি নামিক হিসাব। তাহলে নামিক হিসাব বন্ধ করার জন্য আমরা যে জাবেদা দাখিলা দেই তাকে আমরা কি বলি? সমাপনী জাবেদা। সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলেন আয়কে বন্ধ করার জন্য, আয় তো ক্রেডিট, তাহলে বন্ধ করার জন্য আয়কে কি করতে হয়? ডেবিট করতে হয় না? জি ভাইয়া। আর আয় সারাংশ তাহলে কি? ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা, তাহলে ব্যয় তো ডেবিট আমরা জানি, তাহলে বন্ধ করার জন্য ব্যয়কে কি করতে হয়? ক্রেডিট। ক্রেডিট করতে হয়। আর তাহলে ডেবিট করবো কাকে? আয় সারাংশ। আয় সারাংশ। ওকে, এবার বলেন আমরা যদি নিট লাভের জাবেদা দেই, মানে নিট লাভ নিট ক্ষতিকেও বন্ধ করতে হয়, তাহলে নিট লাভ আমরা মূলধনের সাথে যোগ করি না বিয়োগ করি? যোগ করি। যখন আমার নিট লাভ হয় মূলধনের সাথে যোগ করি না বিয়োগ করি বলেন তো? যোগ করি আমরা ভাইয়া। আচ্ছা, যোগ করলে মূলধন বাড়ে না কমে? বারে। বাড়ে। বাড়ে। তাহলে মূলধন ক্রেডিটই থাকবে, যেহেতু হ্যাঁ। মূলধন বাড়ে। তাহলে ডেবিট কি হবে? আয় সারাংশ। আয় সারাংশ। আমি আবার বলছি, যেহেতু নিট লাভ হয়, নিট লাভ হলে আমরা মূলধনের সাথে যোগ করি, দ্যাট মিনস আমার মূলধন বৃদ্ধি পায়। আর মূলধন বৃদ্ধি পাওয়া মানে কি হবে? মূলধন ক্রেডিটই থাকবে। আর ডেবিট কি হবে? আয় সারাংশ। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে যদি ক্ষতি হয়, ক্ষতি হলে মূলধন দিয়ে কি করি? বাদ দিই। তাহলে মূলধন কি ডেবিট থাকবে না ক্রেডিট হয়ে যাবে? ডেবিট হবে। মূলধন ডেবিট। হবে। ডেবিট হবে। তাহলে ক্রেডিট কি হবে? আয় সারাংশ। সারাংশ হিসাব। আচ্ছা, এবার বলেন উত্তোলন করলে আমরা মূলধন থেকে যোগ করি না বিয়োগ করি? বিয়োগ করি। বিয়োগ। তাহলে মূলধন কমবে না বাড়বে? কমবে। কমবে। মূলধন কমলে মূলধন কি ডেবিট না? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, আর ক্রেডিট নরমালি সবকিছুতেই আয় সারাংশ হয়েছে তাই না? জি ভাইয়া। জি কিন্তু ভাইয়া। উত্তোলনের জায়গায় আয় সারাংশ হবে না, উত্তোলন নিজেই হবে, যে উত্তোলন ক্রেডিট। ঠিক আছে? এই জন্য উত্তোলনকে বলা হয় ব্যতিক্রম ধর্মী নামিক হিসাব। উত্তোলনকে কি বলা হয়? ব্যতিক্রম ধর্মী নামিক হিসাব। এই মালিকানা সত্ত্ব হওয়ার পরেও ভাইয়া সবসময় ডেবিট হয় উত্তোলন, এর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখানে কিন্তু আয় সারাংশ ইউজ করা যাবে না, উত্তোলনের ক্ষেত্রে কোনো আয় সারাংশ হবে না। ওকে, দেখেন তাহলে আমরা এক মালিকানার ক্ষেত্রে মালিক যেটা নেয় সেটাকে বলি উত্তোলন, আর কোম্পানিতে মালিক যেটা নেয় সেটাকে কি বলি? লভ্যাংশ, জানেন তো? জি ভাইয়া। হ্যাঁ, এক মালিকানার একসাথে মালিক যেটা নেয় সেটাকে বলি উত্তোলন, কোম্পানিতে যেটা মালিক নেয় সেটাকে বলে লভ্যাংশ। সো উত্তোলন এবং লভ্যাংশ কিন্তু একই কথা। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন যে মূলধনকে কি বলছে? জমাকৃত মুনাফা। মানে মূলধন যার নাম তার নাম কি? মুনাফা। জমাকৃত মুনাফা মানে যা, মূলধনও তাই। আচ্ছা, এবার বলেন কোন হিসাবটি হিসাব বছরে বন্ধ করে দেওয়া হয়? এখানে কোনটা আছে? উত্তোলন হিসাব। উত্তোলন। এই তো, গুড। এবার 2 নম্বরটা বলেন, সমাপনী দাখিলার উদ্দেশ্য কি? নামিক হিসাব সমাপ্ত করা। নামিক হিসাব সমাপ্ত করা। সবাই কি বুঝতেছেন? আমি সবাইকে জিজ্ঞেস করতেছি। জি ভাইয়া। জি ওকে, ভাইয়া। আচ্ছা, তাহলে 3 নম্বর বলেন কোনটা হবে? উত্তোলন ভাইয়া। উত্তোলন। আচ্ছা, এই দেখেন 5 নাম্বারটা যদি পারেন তাহলে মোটামুটি বুঝবো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখেন প্রশ্নে কি বলেছে, যে 1 জানুয়ারি 2020 সালে যদি জমাকৃত মুনাফার যে 63, জমাকৃত মুনাফা মানে কি? জমাকৃত মুনাফা মানে মূলধন। আচ্ছা, তার মানে মূলধন ছিল 63,000, কোম্পানির নিট ক্ষতি হয় 12,000। আমি বলছি নিট ক্ষতি বা নিট লাভের যখন জাবেদা দিব
আমার যতটুকু টাকা লাভ হবে বা যতটুকু টাকা ক্ষতি হবে শুধু ততটুকু টাকারই জাবেদা হবে। মনে থাকবে সবার? জি যতটুকু টাকা লাভ বা যতটুকু টাকা ক্ষতি শুধু ততটুকু টাকারই কি হবে? জাবেদা হবে। আচ্ছা, তাহলে বলেন ক্ষতি হলে মূলধন থেকে আমরা বাদ দেই না যোগ করি? বাদ ক্ষতি দিই। হলে বাদ দিই। বাদ দেই। তাহলে জমাকৃত মুনাফা ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেভিড ডেবিট হবে। দেখেন প্রত্যেকটা অপশনে কিন্তু জমাকৃত মুনাফা ধরে, দেখছেন? তার মানে আমরা এটা বের করছি যে জমাকৃত মুনাফা ডেবিট হবে। কত টাকা ডেবিট? 63,000 না 12,000? 12,000। 12,000 তাহলে অ্যান্সার কোনটা বলেন তো? ডি নাম্বার। ডি নাম্বার। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাই। জি ভাই। কারো কোনো কনফিউশন আছে? না। ওকে, ভেরি গুড, সুন্দর। আপনাদের লাস্ট টপিক চলে এসেছি, হিসাব চক্র। এটা তো মনে হয় আপনারা সবাই শুনেই ফেলছেন, হ্যাঁ? যখন ওই যে লাস্টে পড়াচ্ছিলাম ওদেরকে, তাই না? হ্যাঁ ভাই একটু শুনছিলাম ভাইয়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আবার আপনাদের বলি, হ্যাঁ? সবাইকে বলতে, এই যে আপনাদের বলছি না, এরকম আরো 9টা ব্যাচে বলবো, হ্যাঁ? একই কথা। আচ্ছা, ওকে। দেখেন, হিসাব চক্রে আবশ্যকীয় ধাপ কয়টা? 9টা। হিসাব চক্রে আবশ্যকীয় দেখেন এই যে 9টা দেওয়া। লেনদেন বিশ্লেষণ, লেনদেন বিশ্লেষণের আরেকটা নাম হলো লেনদেন শনাক্তকরণ, হ্যাঁ? যার নাম লেনদেন বিশ্লেষণ তার নামে কি? লেনদেন শনাক্তকরণ। আচ্ছা, ওকে। তারপরটাই দেখেন জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, সমন্বয় দাখিলা, সমন্বিত রেওয়ামিল, আর্থিক বিবরণী, সমাপনী দাখিলা আর সমাপনী পরবর্তী রেওয়ামিল। ঠিক আছে? জি ভাই। সরি। তাহলে হিসাব চক্রে আবশ্যকীয় ধাপ কয়টি? 9টি। 9টি। আচ্ছা, যদি কখনো প্রশ্ন আসে যে হিসাব চক্রে ঐচ্ছিক ধাপ কয়টি, আপনারা বলবেন হিসাব চক্রে ঐচ্ছিক ধাপ হলো 2টি। একটা হলো কার্যপত্র, একটা হলো বিপরীত দাখিলা। হিসাব চক্রে ঐচ্ছিক ধাপ কয়টা? 2টি। কি কি বলেন তো? কার্যপত্র এবং আর বিপরীত দাখিলা। আচ্ছা, ধরেন প্রশ্ন আসছে নিচের কোনটি হিসাব চক্রে ঐচ্ছিক ধাপ? যদি কার্যপত্র থাকে তাহলে কার্যপত্র অ্যান্সার, যদি বিপরীত দাখিলা থাকে বিপরীত দাখিলা অ্যান্সার। আচ্ছা, ধরেন সামহাও দুইটার একটা অপশনে নাই, তখন আমরা কাকে অ্যান্সার দিব? রেওয়ামিল। রেওয়ামিল, এক্স্যাক্টলি। এটা কি শুনছিলেন তখন, না? জি ভাইয়া। আচ্ছা, তো যদি অপশনে কার্যপত্র এবং বিপরীত দাখিলা না থাকে আমরা রেওয়ামিলকে ঐচ্ছিক ধাপ হিসেবে গণ্য করব। মনে থাকবে? যদি কার্যপত্র এবং বিপরীত দাখিলা অপশনে না থাকে আমরা রেওয়ামিলকে কি হিসাবে গণ্য করব? ঐচ্ছিক ধাপ। ঐচ্ছিক ধাপ। কিন্তু যদি কার্যপত্র আর বিপরীত দাখিলা থাকে তখন তার কোনো কথা নাই। ঠিক আছে? ওকে। আচ্ছা, ধরেন প্রশ্ন আসছে যে হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি? বলেন তো প্রথম ধাপ কোনটা? লেনদেন বিশ্লেষণ বা শনাক্তকরণ, তাই তো? জি। আচ্ছা, যদি অপশনে লেনদেন বিশ্লেষণকরণ বা শনাক্তকরণ না থাকে তাহলে কাকে 1 নাম্বার ধাপ বলবো? লেনদেন জাবেদাভুক্ত। জাবেদা। তাহলে তখন জাবেদাই হবে 1 নাম্বার। কেন? কারণ যেহেতু এটা নাই, সো আমরা জাবেদাকে 1 বলবো। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, ধরেন প্রশ্ন আসছে হিসাব চক্রের দ্বিতীয় ধাপ কোনটি? হিসাব চক্রের কি ধাপ? দ্বিতীয় ধাপ। ধরেন অপশনে লেনদেন বিশ্লেষণকরণ নাই, তাহলে আমরা কাকে দ্বিতীয় ধাপ হিসেবে কনসিডার করব? তখন কি জাবেদাকে আমরা দ্বিতীয় ধাপ বলবো নাকি খতিয়ানকে? খতিয়ানকে। কেন? কারণ অপশনে এটা নাই, তার মানে এটা আমাকে বাদ দিয়েই কাউন্ট করতে হবে। ঠিক আছে? আর যদি ধরেন প্রশ্নে বলছে যে হিসাব চক্রের দ্বিতীয় ধাপ কোনটা, ধরেন অপশনে লেনদেন বিশ্লেষণকরণ আছে, তাইলে আমরা কাকে দ্বিতীয় ধাপ বলবো? সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন? আবার বলছি, এই প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ এটা ডিপেন্ড করতেছে শুধুমাত্র এই একটা অপশনের উপর। যদি লেনদেন বিশ্লেষণকরণ থাকে তাহলে আমার দ্বিতীয় ধাপ হবে জাবেদা, আর যদি লেনদেন বিশ্লেষণ না থাকে তাহলে দ্বিতীয় ধাপ কোনটা হবে? যে খতিয়ান স্থানান্তরকরণ। ঠিক আছে? যদি ভাইয়া 6, 7, 8, 9 এই চারটা দেয় অপশন, তাহলে কোনটা দেব? অত দূর পর্যন্ত যায় না। দেখেন আমি দেখাই আপনাদের। এই দেখেন হিসাব চক্রের প্রথম ধাপ কোনটা? দেখেন তো লেনদেন বিশ্লেষণ কি আছে? না ভাইয়া। আছে? তাহলে কোনটাকে দিব বলেন? জাবেদা। আচ্ছা, যদি বলতো দ্বিতীয় ধাপ কোনটা তাহলে আমরা কাকে দিতাম? দ্বিতীয় ধাপ তাইলে খতিয়ান। খতিয়ান। কেন? কারণ এখানে লেনদেন বিশ্লেষণকরণ নাই। আচ্ছা, 1 নাম্বার বলেন তো নিচের কোনটি হিসাব চক্রের ধাপ? আপনারা তো অলরেডি দেখছেন কোনগুলা ধাপ, বলেন এখানে কোনটা আছে যেটা ধাপ নয়? ধাপ 9। ধাপ 9। তদন্তকরণ ছিল ওখানে? না ভাইয়া। ওকে, 3 নাম্বার বলেন তাইলে। 3 নম্বর কোনটি হিসাব চক্রের ধাপ 9? তথ্য প্রক্রিয়াকরণ। ওকে, তাহলে সবাই কি বুঝতে পেরেছেন না?
জি জি ভাই। জি ভাইয়া ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা আপনাদের, আচ্ছা এবার বলেন 1 নাম্বার, এগুলো মনে হয় আপনাদের এমসিকিউ তে লেকচারে আছে। না ভাইয়া। আচ্ছা তাহলে স্ক্রিন দেখে বলেন। হিসাব হিসাব বিজ্ঞান প্রক্রিয়া নিচে এর কোনটি ইচ্ছাকৃত? ইচ্ছাকৃত মানে হলো ঐচ্ছিক ধাপ। হ্যাঁ, ইচ্ছাকৃত মানে কি? রেওয়ামিল হবে ভাই এখানে। রেওয়ামিল হবে কেন রেওয়ামিল হবে? কারণ ওই যে দুইটা একটাও নাই। কার্যপত্র বিপরীত পত্র নেই, বিপরীত আচ্ছা বাক্য নেই। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা এবার তাহলে বলেন এইটা কোনটা হবে? 4 স্যার অপশন গুলো ভালো করে, যাবেতা করতে করো। হ্যাঁ ভালো করে দেখে বলে। লেনদেন লেনদেন বিশ্লেষণ সমূহ বিশ্লেষণ আল্লাহ লেনদেন হ্যাঁ বিশ্লেষণ। কেন? এটা তো লেনদেন আচ্ছা, বিশ্লেষণ দেওয়া আছে। আছে। লেনদেন হ্যাঁ। বিশ্লেষণ দেওয়া আছে। এই তো good, বুঝতে পারছি। আমি এই জন্য সবগুলো দেখাই দিচ্ছি। এখন 6 বলেন। কোনটি ঐচ্ছিক ধাপ? বিপরীত দেখালে যাবে বিপরীত। ই হ্যাঁ নাম্বার। এই নাম্বার, এই দেখেন অ্যান্সারই ঠিক আছে। জি ভাই। জি ভাইয়া। ওকে তাহলে আজকের লেকচার তো শেষ হয়ে গেল। হ্যাঁ আর তো না, কি কঠিন লাগলো? ভাইয়া জি না ভাইয়া। ভাইয়া না সহজ লাগছে। আমাদের তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ওদের তো লেট হইলো ভাই, বুঝলেন? আচ্ছা ওদের শুরুই করেছিলাম হলো 2:30টায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর প্রথম ওটাই হলো ফার্স্ট ছিল তো, এই জন্য আমাকে একটু কথা বেশি বলতে হয়েছে। হ্যাঁ এই যে এরপর থেকে আরো কম লাগবে, যত এটা হলো এটা নিয়ম। যখন আপনার ইফিসিয়েন্সি লেভেল যত বাড়বে দেখবেন ওই কাজের টাইমটা তত আস্তে আস্তে কি লাগে, মানে কমে যাবে আর কি। কমে যাবে। ওইটা আগের ক্লাসটা ছিল হলো এই 4 নাম্বার লেকচারের ফার্স্ট ক্লাস। হ্যাঁ আপনাদের শুক্রবার থেকেই শুরু হয়, তো ওই জন্য ওই ওই মানে ওই ইয়াতে একটু সময় বেশি লাগছে। আমি তো আছি বলেন। 7টা বেজে যাবে আমাদের। না না কি বলেন, না বলেন বলেন কোনটা। আমি কিন্তু অনেক এমসিকিউ দেখাইছি আপনাদের, মোটামুটি সবই, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। কোনোটা তো বাদ রাখিনি, বাদ রাখছি? না ভাইয়া। ওকে তাহলে আই থিঙ্ক আপনারা সবাই পারবেন আমার বিশ্বাস। তারপর আরেকটা দেখাই, দেখেন 10 নাম্বারটা দেখতে পাচ্ছেন? 10 নম্বরটা। জি ভাইয়া। এই দেখেন, হিসাবের শুরুর জন্য প্রারম্ভিক দাখিলায় প্রয়োজন হয়, কি কি প্রয়োজন হয় দেখেন তো? সম্পত্তি দায় ও মালিকানা সত্ত্ব বি নাম্বার। হ্যাঁ মজা না? জি ভাইয়া। আচ্ছা 11 দেখেন। সকল সম্পদ ডেবিট ও সকল দায় ও মালিকানা সত্ত্ব ক্রেডিট হলে যাবে তার ধরন কি হবে? প্রারম্ভিক প্রারম্ভিক যাবে জাবেদা লিখো। দেখছেন বাসায় পড়া লাগছে? না হ্যাঁ ভাইয়া। এমনি পারতেছে না। হ্যাঁ, তাইলে ভাই 17 তারিখের এক্সামের মধ্যে না অ্যাকাউন্টিং এখান থেকে কিছু কোশ্চেন দিবে। এখন মজা লাগতেছে না যে এটা থাকলে ভালো হইতো। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা 12 বলেন, 12 এখন নিট ক্ষতি হয় আয় বিবরণী। নেট ক্ষতি হয় আয় বিবরণী। ক্ষতি হয় তাহলে ভাই সি নাম্বারটা হবে না? বি নাম্বার হবে না? সি নাম্বার হবে। সি নাম্বার। ক্ষতি হয় ক্ষতি। হ্যাঁ সি নাম্বার হতে পারে। হ্যাঁ মূলধন তো ডেবিট। এটাই। শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া সি নাম্বার হবে না? সি নাম্বার অ্যান্সার হবে ক্ষতি হলে আয় বিবরণী হবে হলো ক্রেডিট আর মূলধন হবে আর ডেবিট। মূলধন debit। এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। পেরে গেছে। এটা হলো আমি যেবার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিই সেবার আসছিল ও আচ্ছা। 13-14 সেশন। আচ্ছা তাহলে তো ভাই আপনার শেষ বিবিএ এমবিএ শেষ না ভাইয়া? হ্যাঁ আমার বিবিএমবিএ দুটাই কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা